শেষ পর্যন্ত ঠাম্মির জন্যই কাছাকাছি আসতে চলেছে সৃজন আর পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে পর্ণার কাছে পুটিকে উদ্ধার করার সব কথা শুনে ঠাম্মি খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, দিদি ভাই তোরা তো সাংঘাতিক কাজ করেছিস। তখনই পর্ণা খুশি হয়ে যায় আর ওইদিকে সৃজনও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। আর মৌমিতারা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে ঠাম্মি বলতে থাকে, আমি জানতাম তোরা কিছু একটা করে ঠিক পুটিকে উদ্ধার করে আনবি। তখনই সৃজন বলতে থাকে, পর্ণা আপনি না থাকলে আমি এসব কিচ্ছু করতে পারতাম না। তখন পর্ণা বলে, না না সৃজন বাবু, এটা আপনি কি বলছেন সৃজন দা? আপনি না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না। আপনি সবটার মধ্যে আমাকে সাহায্য করেছেন, আপনার সাহায্য ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না। তখনই একথা বলেই সৃজন খুশি হয়ে যায়। তারপরে পুটিকে নিয়ে নাচে গানে মেতে ওঠে পর্ণা, বাড়ির সবাইকে নিয়ে নাচে গানে মেতে ওঠে। তার হঠাৎ করে তখনই অয়নকে ফোন করে ঈশার ফোন থেকে। তখন অয়ন, মমিতা আর সুইটি অয়নদের রুমে চলে যায়। এদিকে কৃষ্ণা এসে এগুলো সহ্য করতে পারে না আর মনে মনে বলতে থাকে, বিয়ের আগেও সবাইকে একেবারে নাকে দড়িয়ে দিয়ে ঘুরিয়েছে, এখনো সেই সবাইকে নিয়ে একসাথে থাকছে আর নাকে দড়ি দিয়ে সবাইকে ঘুরাচ্ছে। আর ভালো লাগছে না, এই মেয়েকে যে করেই হোক জব্দ করতে হবে। ঠিক তখনই জেঠু বলতে থাকে, আর তোমরা কি একা গান গাইতে পারো নাকি? আমিও গান গাইতে পারি, বুঝেছো? আমারও না এখন যৌবনের দ্বিতীয় ধাপ চলছে, আমিও খুব ভালো গান গাইতে পারি। এই বলে জেঠু গান গাইতে থাকে আর নাচতে থাকে। তখনই কৃষ্ণা মনে মনে বলতে থাকে, এই মেয়ে যা শুরু করেছে এ তো দেখছি মাঝখানের বেড়াটা তুলেই ছাড়বে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না, এই বেড়া কিছুতেই তুলতে দেবো না আমি, কিছু একটা করতে হবে। ঠিক তখনই জেঠুর দরজার সামনে দাঁড়িয়ে পড়ে কৃষ্ণা। তখন জেঠু বলে, মেজু বউ এটা কি কাজটামো হচ্ছে? হ্যাঁ তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন এই সংমাখা তোমার মুখটা নিয়ে? তখনই কৃষ্ণা বলতে থাকে, শোনেন দাদা ভাই, আপনার তো এটা ভুলেই গেছেন আপনি যে আপনি ওপাশ থেকে এপাশে চলে এসেছেন। শুনুন, বেড়াটা কিন্তু মুখ দেখার জন্য দেওয়া হয়নি, তাই বেড়াটা যেহেতু দিয়েছেন সেটা তোলার একদম চিন্তা করবেন না। তখনই জেঠু বলতে থাকে, শোনো মেজু বউ, তোমার মতো এইসব চিন্তা ভাবনা নিয়ে না কেউ থাকে না, তুমি হলে গিয়ে একটা স্বার্থপর। আর তোমার মতো তুমি এসব চিন্তা করতে পারো, আর কেউ এসব চিন্তা করতে পারে না, তাই এসব কথা একদম বলবে না আমার সামনে। তখনই কৃষ্ণা বলতে থাকে, বাবা দাদা, আপনি তো শুরু থেকে আমাদের কোনো অমঙ্গল দেখলে, কোনো বিপদ দেখলে হাসতেন, আর এখন কি না আপনি বলছেন আমাকে এই কথা? আর এই বেড়াটা কে দিয়েছিল? হ্যাঁ কে দিয়েছিল? আপনিই তো দিয়েছিলেন। শুরু থেকে আপনার এই বাড়ি ভাগ করার ইচ্ছে ছিল, আর এখন খুব ইচ্ছে চলে গেল, তাই না? তখনই এইদিকে জেঠু বলতে থাকে, দেখো মেজো বউ, এসব কথা একদম শুনতে চাই না, তোমাদের সাথে মিলার আমার কোনো ইচ্ছে নেই, সে তো একমাত্র আমি। তখনই যে কৃষ্ণা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ হয়েছে, শুনেছি সেসব কথা, এসব কথা আমি আর শুনতে চাই না। ওইদিকে সৃজন আর চয়ন অবাক হয়ে তাকিয়ে থাকে। চয়ন বলতে থাকে, দেখেছিস মেজদা, আমার মনে হচ্ছে আবার বড় সড়ো একটা ঝড় আসতে চলেছে, আমার না এসব আর ভালো লাগে না। তারপরেই জেঠু বলতে থাকে, শোনো, তোমাদের এপাশে না আসতে আমার বইয়ে গেছে। এই বলে জেঠু ওই পাশে চলে যায়। তারপরেই বর্ষা বলতে থাকে, মা শুনো, একটা আনন্দমহল পরিবেশকে তুমি কি করে খারাপ বানাতে পারো সেটা তোমার থেকে আর কেউ ভালো জানে না, তুমি একদম পরিবেশটাকে নষ্ট করে দিলে। তখনই পর্ণা বলতে থাকে, কি হচ্ছে আপনাদের কাকিমা আর জেঠু, আপনারা কি এরকমই করবেন? একটা পুটিকে এনেছি, আমরা খুশি হচ্ছি, আর আপনারা এরকমটা করতে পারলেন? তখন এই কথা শুনে কৃষ্ণা জব্দ হয়ে যায়। তারপরে কৃষ্ণা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, সে সকাল থেকে অনেক রঙ্গতামাশা হয়েছে, আর রঙ্গতামাশা করতে হবে না, এবার যা যা ঘরে যাও তো শেষে। এই বলে কৃষ্ণা সবাইকে একথা বলে ওখান থেকে চলে যায়। তখন এক এক করে সবাই চলে যায়। আর ওইদিকে দেখা যাবে ঈশার ফোন থেকে সুকুমার হালদার অয়নকে ফোন করে বলতে থাকে ঈশার অসুস্থতার কথা। তখনই সুইটিকে মমিতা বলতে থাকে, আচ্ছা সুইটি বলো তো কি হয়েছে? তখন সুইটি বলতে থাকে, অয়ন তো ফোন না রাখলে কি করে জানবো বলো তো? তারপর অয়ন ফোন রাখলেই সব কথা মমিতাদের বললে মমিতার বলতে থাকে, তাহলে চলো এখন তো যেতে হবে ঈশার কাছে। এই বলেই মমিতা আর অয়ন তখনই বাহিরে আসে। আর এইদিকে ঠাম্মি পর্ণাকে বলতে থাকে, দিদি ভাই তোকে নিজের মনে করে একটা অনুরোধ করবো। তখন পর্ণা বলে, বলো ঠাম্মি, যেহেতু নিজেরই মনে করছো তাহলে এরকম করে কেন বলছো? তখন ঠাম্মি বলে, তুই পারবি দিদি ভাই এই ভাঙা বাড়িটাকে একত্রে করে দিতে? তখন এই কথা শুনে পর্ণা অবাক হয়ে যায়। তখন ঠাম্মি বলে, কাঁদতে থাকে আর বলতে থাকে, এই ভাঙা বাড়িতে আমি দেখতে পাচ্ছি না, এই দত্ত বাড়ি ছিল জয়েন্ট ফ্যামিলি, সেই জয়েন্ট ফ্যামিলিটাকে ভেঙে মাঝখানে ভাগ করে দিয়েছে, এই বেড়াটা দিয়ে দিয়েছে। আমি জানি দিদি ভাই তুই পারবি এই দত্ত বাড়িকে এক করতে। তখন পর্ণা বলে, ঠাম্মি দেখো এগুলো নিজেদের ব্যাপার, আমি কি করে করব? তখনই ঠাম্মি বলতে থাকে, না দিদি ভাই কথা বললে তো হবে না, তুই নিজের ব্যাপার বললেই পুটির জন্য এত কিছু তো করতি না, তাই আমি চাই তুই এই দত্ত বাড়িকে আবার এক কর। একজন তো আমাকে কথা দিয়েছিল যে সে এই দত্ত বাড়িকে এক করবে, অনেকটা এগিয়েও গিয়েছিল। তখনই পর্ণা বলতে থাকে, তাহলে কই সে? তখন ঠাম্মি বলতে থাকে, সে হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। আর তখনই সৃজনের পর্ণার কথা ভেবে চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন ঠাম্মি বলে, তুই পারবি, ঠিক দিদি ভাই তুই পারবি, আমি জানি তোর যে বুদ্ধি, তুই সেই বুদ্ধি দিয়ে ঠিক একদিন এই দত্ত বাড়িকে একত্রিত করতে পারবি। তখন পর্ণা একথা শুনে অবাক হয়ে যায়। তখন ঠাম্মি বলতে থাকে, আমি যদি একদিন নাও থাকি তাও এটা ভেবে শান্তি পাবো, এটা জেনে শান্তি পাবো যে দত্ত বাড়ি এক হয়ে গেছে। আমি তো আর সারা জীবন থাকবো না, আমি যদি এটা চোখে নাও দেখতে পারি না, আমি উপর থেকে দেখে শান্তি পাবো। তখনই পর্ণা বলতে থাকে, ঠাম্মি এসব কথা কেন বলছো বলো তো? তুমিই দত্তবাড়ি ঠিক করতে বলছো, আবার তুমিই বলছো তুমি থাকবে না, তাহলে কি আমি দত্তবাড়ি ঠিক করবো বলো তো?
তোমার কথায় আমি সবকিছু করে দিতে পারি, তোমার কথা আমি রাখবো ঠাম্মি, রাখবো। এই বলে ঠাম্মিকে জড়িয়ে ধরে পর্ণা। তখনই সৃজন পর্ণার কথা ভেবে সেখানে যায় আর ঠাম্মিকে সৃজনও জড়িয়ে ধরে আর পর্ণার হাতে হাত রাখে। ঠিক তখনই পর্ণা হাতটা সরিয়ে ফেলে। তখন সৃজন অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে আর পর্ণাও সৃজনের দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে দেখা যাবে মৌমিতা আর অয়ন চুপি চুপি ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে দেখা যাবে ঈশা হসপিটালে কান্নাকাটি করছে। তখন সুকুমার হালদার ঈশাকে বলছে, ডার্লিং তোমার খুব কষ্ট হচ্ছে? আমার ময়নাপাড়িতে কি তার কষ্ট হচ্ছে? একটু জুস খেয়ে নাও, একটু জুস খেয়ে নাও। ঠিক তখনই ঈশা বলতে থাকে, আমার খুব কষ্ট হচ্ছে। তখনই ঈশার কাছে দেখতে অয়ন আর মমিতা যায়। অয়ন আর মমিতাকে দেখে ঈশা বলতে থাকে, কি দেখতে এসেছো এখানে অয়নদা? মজা দেখতে এসেছো? তখন অয়ন আর মমিতা বলতে থাকে, কি ঈশা, এটা কেমন কথা বলছো? তুমি কষ্টে আছো? এই সুকুমার বাবুর কাছ থেকে শুনেই তো আমরা ছুটে আসলাম তোমাকে দেখতে, তো এরকম অবস্থা হলো কি করে? তখনই ঈশার সেই ভিক্ষুকদের কথা মনে পড়ে যায়, যে ভিক্ষুকদেরকে জাল টাকা দেওয়ায় ভিক্ষুকরা গণধোলাই দিয়েছে ঈশাকে, তাই ঈশার পা ভেঙে গেছে। তখনই ঈশা বলতে থাকে, আমার কান্না পাচ্ছে গো, আমার সেই ঘটনাটা মনে পড়ে কান্না পাচ্ছে। আসলে একটা বাচ্চাকে আমি বাঁচাতে গিয়েছিলাম মই বেয়ে, তারপরে বাচ্চাটাকে বাঁচিয়ে ফেলেছি। ঠিক তখনই মই থেকে পিছলে পড়ে আমি এই পা ভেঙে গেছে। তখন এই কথা শুনে অয়ন আর মমিতা আরো ভক্ত হয়ে যায় ঈশার আর বলতে থাকে, ঈশামা, ঈশামা, তোমার ভক্ত হয়ে গেলাম গো, তোমার মতো ভালো মানুষের সঙ্গ পেয়ে যে আমরা ধন্য ঈশামা, ঈশামা। তখন ঈশা বলতে থাকে, চুপ করো তো, তোমরা চুপ করো। আচ্ছা, তোমরা কি জানতে পর্ণা আমাদের নকল টাকা দিয়েছিল? তখন অয়ন বলে, হ্যাঁ জেনেছিলাম তো। আসলে তখন ঈশা বলতে থাকে, আসলে কি? তাহলে আমাকে কেন জানাওনি? তখন মমিতা বলে, জেনেই তো তোমাকে কতবার ফোন করেছিলাম, তুমি ফোনটা ধরোনি। তা কেন ধরোনি ফোনটা ঈশা? তখনই ঈশার মনে পড়ে যায় অয়নদের ঠকাবে সেই কথাটা। তখন মনে মনে বলতে থাকে, সেই কথা কি আর আমি এখন মুখে বলতে পারবো? তখন ঈশা বলতে থাকে, সেটা ধরতে পারিনি, যাই হোক না কেন তোমরা কেন বললে না বলো তো? তারপর ঈশা মনে মনে বলতে থাকে, পর্ণা তোকে আমি কিছুতেই ছাড়বো না, এই প্রতিশোধ তো আমি নেবই। এই ভেবে ঈশা রাগ করতে থাকে। তারপরে দেখা যাবে ওইদিকে পর্ণার মন খারাপ। তখনই পুটি সেখানে আসে আর এসে বলতে থাকে, কি ব্যাপার বন্ধু, তোমার কি হয়েছে? তখন পর্ণা বলে, কিছু হয়নি পুটি। তখন পুটি বলে, তোমার মন খারাপ বন্ধু, তুমি কি করছো? তখনই পর্ণা বলতে থাকে, না কাজ করছিলাম পুটি, কিছু হয়নি তো। তখন পুটি মনে মনে বলতে থাকে, মায়ের মন খারাপ, আমার বাবাকে এখনই ডেকে আনতে হবে। এই বলে পুটি দৌড়ে চলে যায়। তারপরে সৃজন আর পিকলু আসে পুটির সাথে, এসে বলতে থাকে, দিদি তোমার মন খারাপ নাকি? তোর নাকি মন খারাপ, কি হয়েছে তোর? তখনই পর্ণা বলতে থাকে, কে বললো রে? তখন পিকলু বলে, এই তো পুটি গিয়ে বললো। তখন সৃজন বলতে থাকে, আসলে পর্ণা বলতে পারেন আপনার কি হয়েছে বলুন। তখনই পর্ণা বলতে থাকে, আসলে আমি 4টা ইউনিভার্সিটিতে এডমিশনের জন্য অ্যাপ্লাই করলাম, 4টা থেকে রিজেক্ট করে দিল। কেন রিজেক্ট করলো সেটাই তো বুঝতে পারছি না। তখন পিকলু বলে, হ্যাঁ দিদি ভাই এত রেজাল্ট খুব ভালো। তখন পর্ণা বলে, সেটাই তো বুঝতে পারছি না আমি, কেন রিজেক্ট করলো। তখন সৃজন বলতে থাকে, আরে যে কোনো জায়গায় না, যে কোনো জায়গায় ঠিক আপনার এডমিশন হয়ে যাবে, আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না তো। তখন পর্ণা বলে, আসলে সৃজন দা কেন যে রিজেক্ট করছে সেটাই তো বুঝতে পারছি না আমি। তখন সৃজন মনে মনে বলতে থাকে, পর্ণা আসলে সার্টিফিকেট গুলো তো সব নকল, রিজেক্ট তো করবেই, সেই জন্যই তো না, আমারই কিছু একটা করতে হবে, বাক্সি স্যারের সাথে আমার কথা বলতে হবে, তিনিই পারবে যে কোনো একটা সলিউশন দিতে। তারপর দেখা যাবে সৃজন একটা প্রফেসরের সাথে কথা বলতে যায় সেই ডক্টরকে নিয়ে, আর সেখানে প্রফেসরকে সবকিছু বুঝিয়ে বলে। তখন প্রফেসর বলতে থাকে, কিন্তু সব কাগজপত্র দেখে বলতে থাকে, কিন্তু আমি তো কিছু করতে পারবো না সৃজন বাবু, এগুলো যদি আমি নেই, ওনাকে যদি এডমিশন দিই, তাহলে আমি বিপদে পড়বো, আমি এত বড় একটা রিস্ক নিয়ে কিছুতেই পারবো না। তখন সৃজন বলে, দেখুন স্যার, আমার স্ত্রীর একটা সমস্যা হয়ে গেছে অ্যাক্সিডেন্টের পরে, 10 বছর পিছিয়ে গেছে, তাই ডেটগুলো যদি ঠিক নাও থাকে, কিন্তু রেজাল্ট কিন্তু দুর্দান্ত, ওর অরিজিনাল সব সার্টিফিকেট কিন্তু আমার কাছে আছে, আপনি চাইলে দেখতে পারেন। তখন সেই প্রফেসর বলতে থাকে, আসলে ওগুলো কোনো ব্যাপার নয়, ডেটটাই ব্যাপার, আমি ওনাকে এখন এডমিশন দিতে পারবো না। তখন ডক্টর বলতে থাকে, দেখুন প্রফেসর সাহেব, আপনি পারেন আমাদেরকে বাঁচাতে, না হলে পর্ণার খুব বড় বিপদ হয়ে যেতে পারে, ও মারাও যেতে পারে। তখন সৃজন কাঁদতে কাঁদতে বলতে থাকে, আসলে আপনি পারেন আমাদেরকে একটু রক্ষা করতে, পর্ণার যদি কিছু হয়ে যায় আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি বাঁচবো না। তখন প্রফেসর অবাক হয়ে সৃজনের দিকে তাকিয়ে থাকে। তারপরে পর্ণাকে এডমিশন দিতে রাজি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।